আজ আমরা এক বিস্মৃত কিংবদন্তির গভীরে যাব, এমন এক গল্প যেখানে লুকিয়ে আছে এক বিশাল গুপ্তধন, আর তার সাথে জড়িয়ে আছে এক ভয়ানক মারাত্মক অভিশাপ। চলুন এই রহস্যের পর্দাটা একটু সরানো যাক। ভাবুন তো, মহারাজের সামনে একটা ধাঁধা এলো, আর তাতে লেখা শুধু এই একটা লাইন। একদিকে গুপ্তধনের লোভনীয় হাতছানি, আর অন্যদিকে ব্যর্থ হলে তার কি ভয়ানক পরিণতি হতে পারে সেই হুঁশিয়ারি। তো এই ধাঁধাটা ছিল বেশ কিছু সাংকেতিক নির্দেশে ভরা। এটা শোনার পর গোপালের মনে যেমন দারুণ কৌতূহল জাগল, ঠিক উল্টো দিকে রাজমন্ত্রীর মনে জন্ম নিল তীব্র লোভ। মানে গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা কিন্তু পরিষ্কার করেই বলে দেওয়া ছিল, কিন্তু সমস্যা হলো এর প্রত্যেকটা ধাপ ছিল রহস্য আর বিপদে ঘেরা। মহারাজ আর গোপাল যখন একসাথে মিলে এই ধাঁধার সমাধান করার কথা ভাবছিলেন, ঠিক তখনই তাদের দলেরই একজনের মাথায় ঘুরছিল অন্য আর একটা পরিকল্পনা, একটা খুব স্বার্থপর পরিকল্পনা। এখানেই দেখুন, পুরো ব্যাপারটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। একদিকে জ্ঞানের খোঁজ, আর অন্যদিকে শুধুই ধন সম্পদের প্রতি একটা তীব্র লালসা। আর হলও তাই। ধাঁধার প্রথম সূত্রটা মেনেই মন্ত্রী সেই লাল পাথর খুঁজে বের করলেন, আর একটা গোপন দরজাও পেয়ে গেলেন। তারপর সঙ্গীদের ছেড়ে একাই এগিয়ে গেলেন সেই গুপ্তধনের দিকে। তো মন্ত্রী মশাই তো একা একাই এগিয়ে গেলেন সেই লুকানো গুহার দিকে, কিন্তু তিনি ঘুণাক্ষরেও টের পাননি যে ভেতরে তার জন্য কি ভয়ঙ্কর এক আবিষ্কার অপেক্ষা করে আছে। ওদিকে একটা অদ্ভুত শব্দ শুনে গোপাল আর মহারাজও কিন্তু বসে রইলেন না। ওনারাও সেই লাল পাথরটা খুঁজে পেলেন, আর তার আড়ালে থাকা সেই অন্ধকার সুড়ঙ্গটাও আবিষ্কার করে ফেললেন। মহারাজ বেশ সাহস দেখিয়েই প্রথমে গুহায় ঢুকলেন, আর ভেতরের দৃশ্যটা ছিল অদ্ভুত। চারিদিকে ছড়িয়ে থাকা মণি মাণিক্যের আলোয় গুহার ভেতরটা আবছাভাবে জ্বলজ্বল করছে। কিন্তু এই অবাক হওয়াটা বেশিক্ষণ থাকল না। মুহূর্তের মধ্যেই তা ভয়ে পরিণত হল, যখন তিনি বুঝতে পারলেন যে গুহার ভেতরে তারা একা নন। এরপর যা সামনে এলো তা এক কথায় ভয়ঙ্কর। গুহাটা আসলে একটা সংগ্রহশালা। আগে যারা গুপ্তধন খুঁজতে এসেছিল তাদের পাথরের মূর্তির সংগ্রহশালা। সবাই প্রাণহীন মূর্তি হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছেন, তারা এসে পৌঁছেছেন একদম শেষ ধাপে, একটা জীবন মরণের ধাঁধার সামনে, যেখানে ওই পাথরের মূর্তিগুলো যেন এক একটা নির্মম সতর্কবার্তা হয়ে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? সামনে অজস্র ঘণ্টা, কিন্তু তার মধ্যে একটাই মাত্র সঠিক, আর একটা ভুল মানেই চিরদিনের জন্য ওই পাথরের দর্শকদের দলে নাম লেখানো। ধাঁধার সমাধানটা ছিল খুবই সূক্ষ্ম একটা ইঙ্গিতের মধ্যে। হাজার হাজার তারার ভিড়ে তাদের খুঁজে বের করতে হয়েছিল ওই একটাই ঘণ্টা, যাতে চাঁদের নকশা করা ছিল। তারা সঠিক ঘণ্টাটা বাজালেন, কিন্তু কোনো স্বর্ণমুদ্রার ঝঙ্কার নয়। যা শোনা গেল তা হল পাথর থেকে ভেসে আসা এক ডেসপারেট আর্তনাদ। আর এখান থেকেই গল্পের আসল রহস্য, মানে গুপ্তধনের আসল প্রকৃতি আর ওই অভিশাপের পেছনের কারণটা সামনে আসতে শুরু করে। তারা আবিষ্কার করলেন ওই আটকে পড়া কণ্ঠস্বরটা আর কারো নয়, তাদের নিজেদের মন্ত্রীর। তিনিও ওই গুহার জাদুর শিকার হয়েছেন। ঠিক সেই মুহূর্তে গুহার রক্ষক এক যক্ষ আবির্ভূত হলেন, আর তিনি পুরো অভিশাপের ব্যাপারটা খুলে বললেন। লোভী মনে যেই এই গুহার পাথরে হাত দিয়েছে, সে নিজেই পাথর হয়ে গেছে। গুপ্তধনটা আসলে ছিল একটা পরীক্ষা। গোপালদের এই সাফল্যে যক্ষ ১০০ বছরের বন্দিদশা থেকে মুক্তি পেলেন, আর খুশি হয়ে তিনি সেই বিশাল গুপ্তধনটা গোপালের হাতেই তুলে দিলেন তার ন্যায্য পুরস্কার হিসেবে। একবার ভাবুন তো, সেই কিংবদন্তির গুপ্তধন, যার জন্য এত মানুষ নিজেদের জীবন দিয়ে দিয়েছে, সেটা এখন গোপালের হাতের মুঠোয়। কিন্তু গোপাল যা করলেন তা ছিল অভাবনীয়। তিনি এক মুহূর্ত দ্বিধা না করে পুরো গুপ্তধনটা মহারাজকে দান করে দিলেন, আর বললেন এই সম্পদ আসলে জনগণের, যা দস্যুরা একসময় তাদের থেকেই লুট করেছিল। তাহলে দেখুন, গোপালের ওই একটা নিঃস্বার্থ কাজ কি অসম্ভবকে সম্ভব করল। লোভীরা আবার মানুষ হয়ে ফিরে এলো, মন্ত্রী একটা বড় শিক্ষা পেলেন, জনগণের সম্পদ জনগণের কাছেই ফিরে গেল, আর শত বছরের পুরানো এক অভিশাপও ভেঙে গেল। এই প্রাচীন গল্পটা শেষ হলেও আমাদের জন্য একটা চিরন্তন প্রশ্ন রেখে যায়। আচ্ছা, সম্পদের আসল পরিমাপটা কি? ব্যক্তিগত লাভ নাকি সবার মঙ্গল?